সঙ্গীত এমন এক শিল্প মাধ্যম যা মানুষের আবেগ, অনুভূতি ও অভিজ্ঞতাকে ভাষায় সীমা ছাড়িয়ে অসীমে পৌঁছে দিতে পারে। সুখ, দুঃখ, প্রেম, বিরহ, প্রতিবাদ কিংবা আশার কথা সবকিছুরই প্রকাশ ঘটে সুরের মাধ্যমে। তাই সঙ্গীতকে বলা হয় বিশ্বের অন্যতম সর্বজনীন ভাষা। ফলে সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, সাংস্কৃতিক বিনিময় ও বিশ্বজনীন সংযোগেরও অন্যতম সেতুবন্ধন হয়ে উঠেছে। সঙ্গীতের নানাবিধ বিষয় চর্চা ও নতুন প্রজন্মের আগ্রহ এবং অংশগ্রহণ নিয়ে আজ আমরা কথা বলবো আয়োজন জুড়ে। আর তাই আমাদের সাথে আজ অতিথি হয়ে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান প্রিয়াঙ্কা গোপ। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন আপা? খুব ভালো আছি। কেমন কাজ চলছে আপনার? আপনি যেহেতু শিক্ষক, আবার মিউজিক নিয়েও গবেষণা করছেন, তো সব মিলে আপনার কেমন যাচ্ছে সবকিছু? সবকিছু বেশ ভালো এবং অনেক কাজের মধ্য দিয়ে প্রতিটি দিন অতিবাহিত হচ্ছে। আপনার দৃষ্টিতে আমাদের বর্তমানে সঙ্গীত জগৎটি বা ইন্ডাস্ট্রি কেমন আছে? ইন্ডাস্ট্রি আসলে এখন আমরা মিউজিক ইন্ডাস্ট্রি বলতে যেটা বুঝি সেটা আসলে এখন ওইভাবে আমার কাছে মনে হয় না যে এক্সিস্ট করছে। এখন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। প্রত্যেকেরই যারা করতে পারেন সঙ্গীত নিয়ে কাজ, তার প্রত্যেকে নিজস্ব জায়গায় নিয়ে নিজে নিজে কাজ করছেন। আর কি বলবো, এটা আসলে একটা মানে কমপ্লিকেটেড একটা পরিস্থিতি এখন আমি বলবো। আমাদের দেশের বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন ধারার বা ঘরানার সঙ্গীত আমরা দেখতে পাই। নাগরিক বা যান্ত্রিক জীবনের প্রভাবের ফলে কোনো কি পরিবর্তন এসেছে হ্যাঁ, দেখো বা সময়ের সক্রিয়তা কি সাথে নষ্ট হচ্ছে? মানে সময়ের সাথে সাথে তো আসলে সবকিছুই পরিবর্তনশীল। এবং আমরা যে এত দীর্ঘদিনের ইতিহাস সঙ্গীতের অনেক কিছুই যেটা শুরুর দিকে ছিল মিউজিকে, সেই জিনিসগুলো এখন একদমই বিলুপ্ত। বলতেও পারবে না, সেটার কোনো কিছু নেইও। জাস্ট থিওরি তুমি পড়লে সেই ব্যাপারগুলো খুঁজে পাবে। আদারওয়াইজ মানে সময়ের সাথে সাথে তো আমাদের পরিবর্তন ঘটতেই থাকবে, সুরের ক্ষেত্রেও, অ্যাপ্রোচের ক্ষেত্রেও, ভাষার ক্ষেত্রেও, সব কিছুতে। তো এটা আসলে হবে এবং হওয়া উচিত। জিনিসটা ন্যাচারাল একদম। যান্ত্রিক জীবনের প্রভাবের ফলে কোনোভাবে কি এগুলার স্বকীয়তা নষ্ট হয়েছে বা হচ্ছে? স্বকীয়তা তো নষ্ট হয় যখন দেখো কোনো কিছুর পরিবর্তন ঘটতে থাকে। অবশ্যই সেই স্বকীয়তা একটু একটু, একেবারেই হয়তো পাল্টে যায় না, একটু একটু করে পরিবর্তন আসতে আসতে সেটা স্বকীয়তাও ধীরে ধীরে হারাতে থাকে। আবার কিছু কিছু বিষয় যেগুলো একদমই চিরন্তন, সেটার স্বকীয়তা থেকেই বা স্বকীয়তা রেখেই আসলে নানান পরিবর্তন আসে। যেহেতু আপনি একজন শিক্ষক, সেহেতু আপনার সঙ্গে তরুণদের বেশ যোগাযোগ থাকার কথা বা আছেই। কেমন দেখছেন আমাদের তরুণদের, আর তাদের সঙ্গীত নিয়ে চিন্তা ভাবনা নিয়ে কেমন লাগছে আপনার? সঙ্গীত নিয়ে চিন্তা ভাবনা দেখো, একাংশের সঙ্গে আমার পরিচয়, অর্থাৎ যারাই কেবলমাত্র মিউজিক নিয়ে পড়াশোনা করছে, সঙ্গীতের সঙ্গে আছে যারা, তাদের সঙ্গে যোগাযোগটা অনেক বেশি। তো আমি পার্সপেক্টিভটা সেই দিক থেকে আমি বলতে চাই যে ওদের ভেতরে যেটা কাজ করে, জেনুইনলি যারা আসলে মিউজিক করে বা করতে চায়, পড়াশোনা করছে, তো ওদের ভেতরে আসলে সেই স্পৃহাটার একই রকম বলতে তারা নতুন কিছু করতে চায়, তারা গান গাইতে চায়, তারা বাজাতে চায়, সঙ্গীতের সঙ্গে থাকতে চায়। এবং এখন যেহেতু সবকিছু সহজলভ্য, আমরা চাইলেই দেশ বিদেশের গান শুনতে পারছি, এক্সপেরিমেন্ট দেখতে পারছি, তো তারা সেগুলোকেও এক্সপ্লোর করতে ভালোবাসে। এবং তাদের মধ্যে সেই রিজিডনেসটা অনেকটাই কম, আমার কাছে মনে হয় আর কি। সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা কি খুব জরুরি? সঙ্গীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চয়ই জরুরি। এর গুরুত্বটা কি? সঙ্গীত প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমি হায়ার এডুকেশনে পড়ে আসছি। আমরা প্রাইমারি থেকে যাব মাধ্যমিক, হ্যাঁ, তো এই ধাপগুলোর ক্ষেত্রে অবশ্যই জরুরি। কারণ মানুষের মননশীলতা এবং সৃজনশীলতার চর্চা মিউজিক থেকে না করলে কিংবা শিল্প মাধ্যমের অন্য ধারার সঙ্গে যুক্ত না হলে এটা সম্ভব নয়। এবং এখনকার সময়ে যে পরিমাণ মানুষের মধ্যে স্ট্রেস বা সব কিছু মিলে, স্ক্রিন টাইম বাচ্চাদের এত বেশি, ওদের মানে ফোকাল পয়েন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা ফোকাসড না। তুমি সরাসরি জিজ্ঞেস করলে তারা, অনেক বাচ্চা এরকম, অধিকাংশ বাচ্চারা সরাসরি উত্তর দিচ্ছে না বা কিছু, ওদের মনোযোগটা, ওরা কল্পনার জগতে বসবাস করছে, গেমস খেলছে। তো সেইখান থেকে সরে এনে, কারণ মস্তিষ্ক তো ভাবনা চিন্তার জায়গাটা সবার এক, কে কতটুকু সেটার প্রয়োগ করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে যে একটা মানুষ কি করবে। তো সেই মস্তিষ্ককে কর্মক্ষম এবং কর্মোদ্দীপনামূলক রাখতে গেলে অবশ্যই তোমাকে সৃজনশীলতার চর্চা করতে হবে। আর মিউজিক আমি রাখবো সঙ্গীতকে
একদম খেলাধুলোর পাশাপাশি একদম এক নম্বরেই আমি রাখবো। কারণ মিউজিক করতে গেলে তোমাকে চাইলেই সব অনেক কিছু নিয়ে তোমাকে করতে হচ্ছে, ব্যাপারটা তা নয়। মিউজিক ইনবিল্ট, প্রত্যেকটা মানুষের ভেতরে সুর আছে, সেটা কণ্ঠ দিয়ে সুরের আওয়াজ না বেরোতে পারে, বাট সুরের অনুরণনটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এবং সেটাই তোমাকে কর্মক্ষম, হাসি খুশি এবং কি বলবো, মানে বাচ্চাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ রাখতে হেল্প করে। সো এটা মাস্ট বি, আমার মনে হয় যে সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা উচিত। অবশ্যই। অনেকেই অভিযোগ করেন এখনকার গানগুলো কম স্থায়ী হয়, গানগুলো দীর্ঘদিন বাজে না। এর কারণ কি মনে হয় আপনার? এইটা আসলে অনেক কারণ থাকতে পারে। একে হচ্ছে অস্থির সময়। আমরা এখন মানে আমাদের যে কোনো কিছুর সময়কালটা ভীষণ অল্প। আমরা এক সময় অনেক কিছু একসাথে করে ফেলতে চাই, ফলে দেখা গেল আমরা এই একটু সময়ে যেই মনে হচ্ছে আচ্ছা এই সময় এই গানটা প্রয়োজন, বা আমার পরিচিত, আমার কাছের, আমার ভালো লাগার কারো কাজ হচ্ছে, আমি সেটা শুনছি, কিন্তু এটা কতটুকু মনোযোগ দিয়ে শুনছি এবং তার সুর, কথার বাঁধুনিটা আসলে আলটিমেটলি আমাকে টাচ করছে কিনা, এবং মহাজাগতিক যেই বিষয়গুলো আছে এই সব কিছু মিলেই, বা বাস্তবিক জীবন সবটা মিলেই কিন্তু একজন মানুষের সঙ্গে একজন শিল্পী, মানে সাধারণ মানুষ, শ্রোতাকে বলছি আমি, শ্রোতার সঙ্গে শিল্পীর একটা কানেকশন তৈরি হয়। তো সেই কানেকশনটা সামহাউ মিস করে যাচ্ছে যিনি সুর করছেন, বা যিনি লিখছেন, বা যিনি গাইছেন, সবটা মিলে হয়তো সেই জায়গাটা তৈরি করতে পারছে না আমার মনে হয়। যেই জন্য আর শ্রোতারাও দেখা যায় যে ভীষণ অস্থির, একটু ঠান্ডা মাথায় বসে চুপচাপ গানটা শুনছে, ওই সময়টাও অনেকের হচ্ছে না, ফলে দেখা যায় যে আসলে হারিয়ে যাচ্ছে। বাংলা গানের খুব শক্তিশালী একটি দিক হচ্ছে মেলোডি। কেউ কেউ অভিযোগের সুরে বলেন এখনকার গানে এটি খুব একটা খুঁজে পাওয়া যায় না, কেন? মেলোডি খুঁজে পাওয়া যায় না, বাংলা সঙ্গীতের যেই শেকড়টা আছে না, সেই শেকড়টা আসলে অত্যন্ত মজবুত এবং সেটা অত্যন্ত মেলোডিয়াস। এখনকার সময়ের বাংলা গান সেই শেকড় থেকে অনেকটা দূরে চলে এসেছে। আচ্ছা আচ্ছা। যেই ভিত্তিটার উপর দাঁড়িয়েছিল বাংলা গান, তো সেইখান থেকে অনেকটাই সরে এসছে। ফলে সরে আসার কারণে হচ্ছে এটা কি, যে মানে ওই মেলোডিটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, আমরা হারমোনাইজের দিকে অনেক বেশি চলে যাচ্ছি, আমরা একটু ওয়েস্টার্নকে কোপ আপ করতে ভালোবাসছি, আমরা সেদিকে চলে যাচ্ছি। ফলে ওয়েস্টার্ন যেই ধারা প্রচলিত, যে ধরনের ওখানে মিউজিক প্র্যাকটিস হয়, সেটার মধ্যে আসলে রিদমটার গুরুত্ব অনেক বেশি, রিদমিক ব্যাপারটা বেশি থাকে, বিনোদনের পার্টটা অনেক বেশি। তার বাইরেও যে আর্ট ফর্ম নেই তা নয়, কারণ আর্ট ফর্ম এবং আর্ট নিয়ে, এস্থেটিক্স নিয়ে পশ্চিম থেকে এসছে, ওয়েস্টার্ন থেকে এসছে। তা সত্ত্বেও বলছি যে মানে মানুষের সময় হাতে খুব কম, তো নিজেকে নিমগ্ন করার জন্য, তো ওই মানে বিটটা আসলে বাংলা গানে যখন থেকে ইন্ট্রোডিউস হওয়া শুরু হচ্ছে, অস্থিরতাটা বেড়ে যাচ্ছে, মেলোডিটা হারিয়ে যাচ্ছে, ফলে ছন্দের গুরুত্ব অনেক বেশি চলে এসছে, সুরের মেলোডিটা কমে যাচ্ছে। এটা আমার নিজের একান্তই মতামত। আবার আমরা এই বিষয়ে নিয়ে আরো কথা বলবো ছোট একটি বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক টু সান্ডেলিনা শোবিজ টুনাইট। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপা, ফিউশনের সঙ্গীতে বেশ প্রচলিত একটি শব্দ, নতুনদের মধ্যে এর প্রচলনও বেশ দেখা যাচ্ছে। আসলে ফিউশন কি এবং এটি কেন হচ্ছে? মানে গানের জন্য কি ফিউশনটা জরুরি? না, গানের জন্য ফিউশন কখনোই জরুরি না। ফিউশন একটা সময়ের আবর্তনে, সময়ের চাহিদার ভিত্তিতে তৈরি হয়েছে। গানের তো প্রয়োজনীয় অনেক অনুষঙ্গ আছে, যা না হলে গান হয় না। বা আমরা যদি রবীন্দ্রনাথের গানের কথাই ধরি, রবীন্দ্রনাথের গান কি আগে অক্টোপ্যাড গিটার দিয়ে হতো না তো। ফিউশন মানে দুই বা ততোধিক ধরনের বিষয়বস্তু যুক্ত হওয়া একসঙ্গে। আমরা একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক একটা করছি, কিংবা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক একটা করছি, তো দুইটা তো একদম পিওর দুইটা জনরা গেল। এর সঙ্গে যদি আমি মনে করি আছে ইন্ডিয়ান মিউজিক বা ক্লাসিক্যাল বাদ দিয়ে আমাদের যেই সাবকন্টিনেন্টের যে মিউজিক আছে, তার সঙ্গে আমি একটু কিছু আফ্রিকান ফ্লেভার নিয়ে আসতে চাই, এটা কি ঠিক? ডিফারেন্ট জায়গার ভুল নেই। সুরের সঙ্গে সুর তো মিশতেই পারে, নদী তো একের সঙ্গে একে মিশে সাগরে গিয়ে পড়ছে। মিউজিক ইজ ওপেন, মিউজিক সবার জন্য সবটাই নিতে পারে, কিন্তু আমাকে বুঝতে হবে যে আসলে
ফিউশন বলতে আমি কি বুঝি এবং কোনটার সঙ্গে আসলে কোনটা মেশানো যায়, কোনটার সঙ্গে কোনটা মেশানো যায় না, হ্যাঁ, এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। সেই স্বাধীনতাটুকু সবারই আছে, কিন্তু স্বাধীনতার ঠিকঠাক ব্যবহার আমাকে জানতে হবে যে হোয়াট ইজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল, হোয়াট ইজ ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, হোয়াট ইজ আফ্রিকান মিউজিক কিংবা আদার্স, আমি যেই বিষয়গুলো নিয়ে আসতে চাই আমি যদি প্রপার জানি, ফলে আমি বুঝবো যে কোনটা কতটুকু দিলে বা আমি এক্সপেরিমেন্ট করে দেখব, তারপর আমি নিয়ে আসতে পারবো। সেটাই হচ্ছে ফিউশন। ম্যাশআপও এখন সঙ্গীতের একটি ধারায় পরিণত হয়েছে। এটা কি সত্যি পূর্ণাঙ্গ সঙ্গীত ধারা নাকি সময়ের প্রয়োজনে সৃষ্টি কোনো একটি ম্যাশআপকে আমি সঙ্গীতের ট্রেন্ডি নাম? কোনো ধারা আমি আসলে আমার নিজের বলতে আমি সেটা মানে আচ্ছা, মানতে আচ্ছা। চাই না। এই জন্যই হ্যাঁ। ম্যাশআপ মানে কি প্রত্যেকটা একই ছন্দের কিছু প্রত্যেকটা গান এক নিয়ে এসে 10-12টা গান একসঙ্গে নিয়ে এসে আমি সেটা পরিবেশন করছি। এটা হয়তো স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে হয়তো বলে আচ্ছা, আচ্ছা। স্টেজ জমানোর জন্য একটু দরকার কিছু কমন গান একসঙ্গে, হয়তো সেই সময়টুকু নেই, এই গানগুলোকে একসাথে নিয়ে এসে একটু সবাইকে ইনভলভ করা, বাট এটা কোনো আসলে সঙ্গীতের ধারা নয়। সঙ্গীতের বিভিন্ন ধারা নিয়ে কোনো শিল্পীর পরীক্ষা নিরীক্ষার বিষয়ে সে কি স্বাধীন? যেমন হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল কিংবা লালনের গানে একজন শিল্পী কতটুকু পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে? পরীক্ষা নিরীক্ষা তো করতেই পারে, পরীক্ষা নিরীক্ষায় কোনো বাধা নেই। রিসার্চ আমি কেন করব না, রিসার্চ আমি করতেই পারি, কিন্তু সেটা আমি রিসার্চ আমি নিজে নিজে করলাম, আর আরেকটা জিনিস আমার যা রিসার্চ করলাম সেটা ফলপ্রসূ হোক বা না হোক আমি প্রেজেন্ট করে ফেললাম, মানুষের সামনে নিয়ে আসলাম, পাবলিকলি সেটাকে একটা মাপকাঠি হিসেবে নিয়ে আসলাম, সেটা আমার কাছে টোটালি রং আসলে। আচ্ছা। আর শুধু রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বা লালন নয়, কোনো অরিজিনাল কোনো গান কেউ যখন আমরা নতুন করে নিয়ে আসব, তো সেটা আসলে বুঝতে হবে সেইটার মানে কি, সেইটার বলতে সেই গানটার মানেটা কি আসলে। এখন মানে যদি খুব সামাজিক ব্যাধি নিয়ে, সামাজিক চাহিদা নিয়ে কোনো গান তৈরি হয়, তো সেই সামাজিক চাহিদা যেটা আমাকে লাউড ভয়েসে বলতে হচ্ছে, সেটা আমাকে জোর দিয়ে বলতে হচ্ছে চাহিদা মতো, সেটার এক ধরনের অ্যাপ্রোচ, সেটার থ্রোয়িং একটা, সেটার সাউন্ড একরকম, সেটার যন্ত্রানুষঙ্গ একরকম, সেটা আমি চাইলেই শুধু এসরাজ দিয়ে আমি গাইতে পারি না, ওটা যায় না, তার পারবো না কেন, সব বললাম তো যে তুমি ল্যাবে অনেক এক্সপিরিয়েন্স করতে পারো, এখন যেই ল্যাবে এক্সপিরিয়েন্স করে তুমি পুড়ে যাচ্ছ, সেটা নিশ্চয়ই তুমি মানুষকে দেবে না, এটা হয় না। তো রং মেসেজ মানুষের কাছে পৌঁছায়, সব এক্সপেরিমেন্ট সামনে নিয়ে আসার জন্য না, এক্সপেরিমেন্ট করতেই পারো। যদি রবীন্দ্রনাথের কোনো গভীর বাণীর, যেটা আসলে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে বলতে হয়, ভাবতে হয়, সেখানে আমি চাইলেই খুব হাই বিটের কোনো কিছু ওর মধ্যে নিয়ে আসতে পারি না। বুঝতে হবে, তুমি কথাটাই যদি না বুঝলে, তুমি যদি সেই ছন্দটাই না বুঝলে, প্রত্যেকটা গানের প্রত্যেকটা কবিতার একটা আলাদা ছন্দ আছে, সেই ছন্দকে তুমি চেঞ্জ করে ফেলতে পারো না, কখনোই না। একটা ধরো মানে ইকুয়াল বিটসে যদি থাকে 4-4 ছন্দের গান, কিংবা 2-3 ছন্দের কোনো গান থাকে, তুমি এর সঙ্গে এই ছন্দের মধ্যে তুমি ধরো সেই ছন্দটা তুমি অন্য ইনস্ট্রুমেন্ট দিয়ে নিয়ে আসতে পারো, সেটা বাঁশি দিয়ে আনতে পারো, সেটা তবলা ছাড়া অন্য যে কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট দিয়ে নিয়ে আসতে পারো, কিন্তু তুমি সেই ছন্দটাকে পরিবর্তন করতে পারো না। ছন্দ যখনই পরিবর্তন হয়ে যাবে, আমরা বলি ছন্দপতন, মানে শব্দটা কেন ব্যবহার করি, যে ছন্দপতন ঘটলো, সেটা কথাই হতে পারে, সুরে হতে পারে, মানুষের জীবনযাত্রায় হতে পারে। ছন্দপতন মানেই সেখানটা একটা বড় হোল ক্রিয়েট হয়ে গেল। তো ছন্দপতন আসলে অ্যাকসেপ্টেবল না, কখনোই অ্যাকসেপ্টেবল না। আপনি করুন, গায়ে লাগার কিছু না। অনেকে বলে আর যারা মূলধারার গান করেন তাদের খুব গায়ে লাগার ব্যাপার না, অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করি, সময়ের সাথে সাথে সব কিছুকেই অ্যাকসেপ্টেন্সের মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু সেটা অবশ্যই ওই যে কি বলবো, মানে আমাদের জেনে বুঝে আমাদের শেকড় বা সেই গানের মূল ভাবটাকে যেন পরিবর্তন করে না ফেলে। কারণ দেখো, এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তারা তো আসরে বসে গান শোনে না, তাদের কানে হেডফোন আছে, মোবাইল আছে, তারা গান শুনতে সারাদিন ওর মধ্যে চাইলে পারে শুনতে। তো তাদের কাছে তারা তো খুঁজে খুঁজে, বলে না যে আছে, খুঁজে নিলেই হয় না, খুঁজে নিলেও হয়, তারপরেও এই জেনারেশন তো আসলে এখনকার মিউজিক তারা শুনবে বা শুনতে অভ্যস্ত, এতে কোনো অন্যায় নেই। তো তার কাছে কেন আমি ভুল সুরটা বা ভুল মেসেজটা দেবো? এর জন্য তো মানে সারা জীবন ওই দায়টা আমাকে নিতে হবে। আমি যদি বলি একটা গান ভালো আর একটা গান খারাপ, ভালো খারাপের বিষয় নয়, দায়টুকু, আমি কতটুকু দায়িত্ব নিয়ে সঙ্গীত করছি, এটা অনেক বড় আমার কাছে। একজন শিল্পীর মৌলিক ভাবনা ও সৃষ্টি আমাদের সঙ্গীতকে কতটুকু সমৃদ্ধ করবে বলে আপনি মনে করেন? মৌলিক ভাবনা সবসময়,
রিসার্চ মানেই যে কোনো মৌলিক কিছু গবেষণা মৌলিক হতে হবে, আচ্ছা আচ্ছা। যা তোমার এক্সিস্ট করছে, যা অলরেডি মানুষের কাছে অ্যাকসেপ্টেড, সেই জিনিসের থেকে তুমি ওখান থেকে সেই অ্যাকসেপ্টেন্সের মধ্য থেকে তুমি নতুন কি বের করে আনতে পারছো। তো এটা অনেক গুরুত্ব, মৌলিকত্ব তোমাকে থাকতেই হবে। মানে আগের এগুলো সব কানেক্টেড, তো তোমার একটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন, যে এই যে দীর্ঘস্থায়ী কেন হচ্ছে না সুর বা গানগুলো, তো মৌলিকত্ব থাকতে হবে, তুমি নতুন কিছু আনতে হবে। একই জিনিস যদি বারবার বারবার করে হতে থাকে অবশ্যই মৌলিকত্ব হারবে, আর মৌলিকত্ব না থাকলেই সেটা মানুষের মনে দীর্ঘদিন বাঁচে না কিংবা থাকে না। তো মৌলিকত্বের কোনো আসলে কোনো অপশন নাই, থাকতেই হবে। আপা, আমরা সঙ্গীত নিয়ে আরো আড্ডা দিব আরো একটি বিরতির পর। দর্শক, নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনা শোবিস্টনাইট। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপা, একসময় চলচ্চিত্রের গানে কিন্তু আমাদের সঙ্গীত ইন্ডাস্ট্রির মূল জায়গা ছিল, আমরা কি ক্রমে সেই জায়গা থেকে সরে যাচ্ছি? কেন জানি মনে হয় অনেকটাই সরে গেছি। এখন তো অধিকাংশ সিনেমাতে দেখা যাচ্ছে একটা গান হচ্ছে, সেই একটা গানের উপর বেস করেই পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ বিজিএম করছে। তো আমার মনে হয় বেশি বেশি গান থাকা দরকার। ওই যে বলছিলাম না যে ইন্ডাস্ট্রি তো আসলে এখন আমরা বলতে পারছি না যে মিউজিক ইন্ডাস্ট্রি আছে, কারণ সেই অডিও মার্কেট নাই, সেই চলচ্চিত্র বেস যে গানগুলো সেটার একটা বড় মার্কেট ছিল, সেটা তো আসলে ওইভাবে নাই। তো অনেকটাই সরে এসেছি আমরা। যদি এই সময়কার গান বলে যাচ্ছে, এই সময়কার এই 20 বছরের মধ্যে বাংলাদেশের গানের কি চেঞ্জেস আসছে, তো সেটার পরিমাণটা খুব কম পাওয়া যাবে। বর্তমানে বাংলা গানে ভাষায় ব্যবহার ও সুরের বৈচিত্র্য কেমন দেখছেন? অনেক বৈচিত্র্য। আমাদের ভবিষ্যৎ কেমন? ভালো না। কেন? ওই যে এত বেশি বৈচিত্র্যতা তো মুশকিল, তোমাকে তো একটা ধারা মেনটেন করে চলতে হবে, সেটা ধারা 10টা ধারা হোক, কিন্তু সবই যদি মিক্স আপ হয়ে যায় তাহলে ওই যে বলছি যে 20 বছরের গান করতে গেলে কি চেঞ্জেস, তুমি 90s-এর গান বললে শোনালে ইজিলি তুমি এটা ধরতে পারবে যে আচ্ছা এটা 90 দশকের গান কিংবা এটা 80 দশকের গান। এই সময়কারও হয়তো কিছু কিছু এমনকি 20 শতকের গানও বললে খুঁজে পাওয়া যাবে। কিন্তু এখনকার যে সময়টা হচ্ছে সবকিছু এমন একসঙ্গে মানুষ আমরা করছি, এই সময়টাকে ধরে আসলে রাখতে পারছি না। হয়তো আজকে থেকে 20 বছর পরে মনে হবে যে এই সময়টা একটা খুব ক্লামজি মিউজিক্যাল টাইম গিয়েছে। এটা হতে পারে, শুধু বাংলা গানের ক্ষেত্রে না, আমার মনে হয় অনেক ক্ষেত্রে। তো তার সত্ত্বেও বাংলা গান আমরা আমাদের মৌলিকত্বকে দূরে রেখে অন্যগুলোকে বেশি ব্যবহার করার একটা প্রবণতা আমার কাছে মনে হয় মানে হচ্ছে। যাই না, তবে এটা আমি সরি যে মানে একদমই সরাসরি আমার এভাবে ভালো না বলাটা ঠিক নয়, কারণ স্রোতের সাথে সাথে মন্দ সময় যেমন আসে ভালো সময় আসে। তো অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট, এবং অবশ্যই ভালো সময় আছে, কারণ মানুষ দীর্ঘদিন এত ক্লামজি নিয়ে চলতে পারে না। মানুষ স্থির হবেই এবং সেটা খুব দ্রুতই হবে। তো আমি আশাবাদী অবশ্যই ভালো ভবিষ্যৎ। অবশ্যই। কপিরাইট নিঃসন্দেহে সংশ্লিষ্টজনদের অধিকার প্রতিষ্ঠা করে, কিন্তু অনেক সময় কিংবদন্তি শিল্পীদের গান কভার করার ক্ষেত্রে বিধি নিষেধ আসে। বিষয়টি সাংঘর্ষিক। সাংঘর্ষিক তো বটে। সাংঘর্ষিক কেন বটে? কারণ এই যে বলছি যে প্রত্যেকটা, ধরো আজকে থেকে 1970 সালে যে গানগুলো হয়েছে এখনকার, বা তুমিই বলো না যে তুমি কি সার্চ দিয়ে শোনো যে 1970 সালের কারা শিল্পী ছিলেন, সেই সময় কি গান? না, তেমন একটা শোনা হয় না। দিস ইজ ট্রু। এখন তাহলে 70 সালের গান, 80 সালের গান, ধরো আমি বনো ফুল গো, এই গানটা যদি কেউ শোনে, এটা এখন শুনবে কি অমুক গেয়েছে তমুক গেয়েছে, তারপরে বহু মানুষ এই নতুন জেনারেশনও গাইছে, ফলে তুমি জানবে আমি বনো ফুল গো এটা হয়তো ওই সময়কার গান, কিন্তু মূল শিল্পীকে তুমি হয়তো জানছো না, গাইছো না। গানটা তো বেঁচে আছে, তুমি তখন ইজিলি এটা খুঁজে বের করতে পারবে। আচ্ছা, এই গানটির গীতিকার, সুরকার, শিল্পী খুঁজে সময়কাল বের করে নিয়ে আসতে পারবে। কিন্তু ওইটা যদি ওই সময়েই থেমে যায়, এই যে আরো একটা উত্তর আসলো যে এখন এই গানটা দীর্ঘস্থায়ী হচ্ছে না এখনকার সময়ের গান, কারণ এখনকার সময়ের গান মূল শিল্পী তার নিজের গান ছাড়া আর কেউ তাদের গান গাইছে না। এটা একটা সাংঘর্ষিকের একটা সব থেকে বড় কারণ। তো আমি যখন আমার কি বলবো এটাকে গণ্ডি ছোট করে ফেলছি,
যে শুধু আমিই গাইবো। যখন সেই মানুষটা না থাকবে, সেই শিল্পী যখন আমাদের ছেড়ে চলে যাবেন, তখন শুধু তার পুঁথিগত কিংবা সেই ক্যাসেটে বা এখন ইউটিউব আছে সেখানেই থাকছে। এটা কিন্তু সময়ের সাথে সাথে জেনারেশন টু জেনারেশন বাইপাস হচ্ছে না। তো সেটা বাইপাস যদি না হয়, তো আস্তে আস্তে কিন্তু তারাও হারিয়ে যাবে। অথচ তাদের অবদান কিন্তু ইন্ডাস্ট্রির জন্য কিংবা বাংলা সঙ্গীতের ক্ষেত্রে কম না। আর দ্বিতীয় কথা যদি আসে যে কপিরাইটের কথা বলছিলে না, তো কপিরাইটের অবশ্যই আমার শিল্পীকে, গীতিকারকে, সুরকারকে সেই রিকগনিশনটা দিতেই হবে। কিন্তু সেই কপিরাইটের ফাঁদে পড়ে যদি এটার চর্চা থেমে যায়, তাহলে আমি বলবো যে এটার মানে যে বিজ্ঞানের কি বলে বিজ্ঞানের ব্যবহার ভালো কি মন্দ একটা ব্যাপার চলে আসে না, তো এখানে ভালোর জায়গা মন্দর ব্যাপারটা অনেক বেশি আসবে হয়তো। কারণ তার গান তাহলে কে গাইবে? তার সন্তানরা যদি তার মতো সেরকম শিল্পী না হয়, তাহলে তার গান আলটিমেটলি আর কেউ গাইতে পারছে না। তো আমার মনে হয় কিছু কিছু এই কপিরাইটের মধ্যেও কিছু কিছু আইনের এমন কিছু রিল্যাক্স থাকা দরকার, যাতে করে জেনারেশন বাই জেনারেশন এই ধারাটা, এই সময়টা এবং সেই শিল্পী, গীতিকার, সুরকার প্রত্যেকের সৃষ্টিটা বেঁচে থাকে। এটা খুবই জরুরি দরকার। কোনো গানের ভিউ, লাইক, শেয়ার অথবা কমেন্ট কি ডিসাইড করবে যে ওই গানটি আসলে পপুলার কিনা? না, কখনোই না। এখন তো লাইক ভিউজ নাকি কেনা আসলে যায়। গানের সংজ্ঞা মানে কি এটি? না না, ওইটাই বলছি যে এখন তো শুনেছি লাইক ভিউজ এগুলো নাকি কেনা যায়। তো হ্যাঁ। আসলে আমি ইনভিজিবল কোনো কিছুতে আমি বিশ্বাসী নই। তাহলে ভালো গানের সুনির্দিষ্ট সংজ্ঞা কি? ভালো গানের ভালোর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। ভালো হচ্ছে আপেক্ষিক, সুন্দর যেরকম আপেক্ষিক, ভালো আপেক্ষিক। তো ভালোর সংজ্ঞা তখনই আসবে যখন আমার এটার রিকগনিশনটা তুমি ইন পার্সন পাবে, দ্যাট মিনস ভালো, এবং সেটার এক্সিস্টেন্ট অনেক দিন পর্যন্ত থাকবে এক্সিস্টেন্ট। তুমি এই গানটা ভালো বলছো, তুমি বলবে এই গানটা শুনেছো, শুনে দেখো গানটা, তখন ভালো, এবং সেটার ফলাফল এভাবেই প্রতিফলিত হবে। তখন সেই শিল্পীর দেখা গেল সবাই খোঁজ করছে, আচ্ছা এই শিল্পীকে কিংবা এই গানটি কে লিখেছে, এত সুন্দর মিউজিক কে করেছে, এত সুন্দর গান লিখেছে কে। ডিমান্ড যখন তৈরি হবে এবং সেটা জেনুইন ডিমান্ড তৈরি হলে আমাকে ধরে নিতে হবে যে গানটা ভালো গান, এবং তার মূল শর্ত অবশ্যই কথার মধ্যে ডিসেন্সি থাকতে হবে, সুরের মধ্যে সেই মেলোডিটা থাকতেই হবে। এখন কিন্তু মিউজিক ভিডিওগুলো বেশ পপুলার, সব গানের সাথে মিউজিক ভিডিও দেখা যায়। সঙ্গীত কি সত্যি দেখার বিষয় না, নাকি সঙ্গীত শোনার জাস্ট বিষয়। শোনার বিষয়? সঙ্গীত শোনার বিষয়। মিউজিক ভিডিও এসছে, একটা সময় এসছে, আবার দেখা গেল অনেক খরচ করে মিউজিক ভিডিও করছে, আসলে গানটাই হয়নি। হ্যাঁ। সেটা তুমি যতই মিউজিক ভিডিও করো ওটা দেখছে না। বা তুমি ঘরে বসে এখন কিছু না, মোবাইলের সেলফি অন করে তুমি ভিডিও করে দিয়ে দিচ্ছ, ভিডিওর কোনো কোয়ালিটি নাই বা কিছু, জাস্ট তুমি আছো তোমার ফেসটা দেখানো। কিন্তু গানটা এত সুন্দর যে তোমার কিন্তু সেই ভিডিও আসলে কোনো ডাজন্ট মেক এনি সেন্স। তুমি গানটা শুনছো, গান সব সময় শোনার বিষয়। গান সময়কে ধরে রাখে, একটা চলচ্চিত্র, একটা নাটক বা কিংবদন্তি মানুষগুলোকে, সেই সময়টা সব কিছু সঙ্গীত ধরে রাখতে পারে। কারণ তুমি গান শোনার জন্য তোমার অনেক কিছু নিয়ে মুভ করতে হচ্ছে না, আলাদা করে কোথাও না চাইলেও, মানে তুমি চাইছো না যেতে, দরকার নেই, তুমি গানটা ইজিলি যে কোনো কিছু সাথে তুমি ক্যারি করতে পারছো। তো এই তো বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী সঙ্গীতে লেখাপড়া শেষ করে পেশাগত জীবনে প্রবেশের জন্য অপেক্ষা করে। সঙ্গীতে ক্যারিয়ার গড়তে আমাদের কি পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে বর্তমানে? সঙ্গীতে ক্যারিয়ার গড়তে সুযোগ সুবিধা আমি এটা আসলে বলতে পারছি না, কারণ সুযোগ সুবিধা তৈরি করে দেয় সেই রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা। কিন্তু সঙ্গীত নিয়ে কাজ করার অনেক পরিসর আছে, অনেক জায়গা আছে মিউজিক নিয়ে কাজ করা। এমন কিছু জায়গা আছে তুমি যদি গান ভালো গাইতেও না পারো, কিন্তু তোমার যে মিউজিক্যাল সেন্সটা তৈরি হলো, মিউজিক নিয়ে জানাশোনার পরিধিটা বাড়লো, সেইটা তোমাকে কাজে লাগানোর অনেক ক্ষেত্র আছে, অনেক জায়গা আছে। আমি বলবো ডেফিনেটলি কেউ যদি সত্যিকার অর্থে মিউজিক ভালোবেসে মিউজিক নিয়ে পড়াশোনা করে, বা তার সেন্স যেন অবশ্যই মিউজিকের উপরে থাকে, তার মানে অভাব নেই কাজ করার উইংসের, সে শিক্ষকতা করতে পারছে। বরং আমি বলবো যে তার সুযোগ আরো বেশি অন্যান্য সব কিছুর থেকে। সে টেকনিক্যাল সাইডেও যেতে পারছে, লাইক তুমি সাউন্ড নিয়ে কাজ করছো, তুমি
অবশ্যই মিউজিক্যাল পার্সন না হলে তুমি সাউন্ড কি করে করছো, অ্যাজ এ রেকর্ডিস্ট হতে পারছো। এবং এখনকার সময়ে সমস্ত কিছু আমাদের ডিজিটালাইজড হয়ে গেছে, রাইট? তো ডিজিটালাইজ মানে তুমি অ্যাপিয়ারেন্স হচ্ছে তোমার স্ক্রিনের সামনে, তো সেই স্ক্রিনের সামনে সেটাকে নান্দনিক করে তুলতে, সেটাকে আরো বেশি কি বলবো এটা অ্যাকসেপ্টেড করে তুলতে গেলে তোমাকে মিউজিক ইউজ করতেই হবে। দীর্ঘক্ষণ আলোচনা আমরা শুনি, সেটা যত ভালো ডিসকাশনে হোক না কেন, কিন্তু তুমি সেই আলোচনার মধ্যে যদি তুমি কোনো না কোনোভাবে মিউজিককে ইনক্লুড করো বা ইনপুট করো, অবশ্যই মানুষ শুনবে, সেই সময়টাকে উপভোগ করবে। যে কোনো একটা কিছু তুমি হেঁটে যাচ্ছ, জাস্ট কোনো শব্দ দিবে না, শব্দ ছাড়া কথা বলতে বলতে ধরো সমুদ্রের পাড় দিয়ে হেঁটে আসছো, এটা দেখাবে মানুষকে বা শোনাবে। আবার সেইটার ব্যাকগ্রাউন্ডে তুমি একটা খুব সুন্দর রিলেটেবল কোনো মিউজিক দিয়ে দিবে, তার পেছনে আস্তে আস্তে কথাটা থাকছে, তুমি সেটার অ্যাকসেপ্টেন্সটা দেখবে। হ্যাঁ, তো সুরের একটা ক্ষমতা আছে না? অবশ্যই। তো সেই ক্ষমতাটা ইটসেলফ তো আছে। আমি সরি আবার অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু যখন তোমার মিউজিক সেন্স যে ওই সঙ্গীতটাকে ইনপুট করবে, তোমার একটা কাম সিচুয়েশনে যদি তোমার এখানে একদম খুব জ্বালা জ্বালা টাইপের গান দিয়ে দিচ্ছে, তাহলে তো হচ্ছে না। সো এই সেন্সটা ক্রিয়েট করার জন্য তোমাকে অবশ্যই মিউজিকটা শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। গেল, তাহলে এটা একটা বড় মাধ্যম। তোমার অ্যাডভার্টাইজমেন্ট আছে, এখানে বড় বড় কোম্পানি আছে যেখানে দরকার ভিজিএম করার জন্য চলচ্চিত্রের একটা বড় স্কোপ মিউজিক নিয়ে কাজ করার, সেখানে অনেকগুলো বাঞ্চ অফ পিপল লাগে, বাঞ্চ অফ মিউজিক্যাল পার্সন লাগে। হ্যাঁ, এটা গেল। এখন নাটকে খুব বেশি সঙ্গীতের গান একটা করে তো থাকছেই, ব্যবহার করার কারণ কি, যে দেখো নাটক তো সবসময় হচ্ছে, কিন্তু এখন এটা কি একটা গান থাকলে সেই নাটকটাকে ওই গানের মধ্যে পুরোটা নিয়ে আসছে। মিউজিকের তুমি অ্যাকসেপ্টেন্সে তুমি কত উইংস যা গেল, এটা আরেকটা মাধ্যম গেল। আমি অ্যাডের কথা বললাম, অ্যাডের মাধ্যম গেল। সব জায়গায় তোমার এত বড় ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো একটা উদ্বোধনী, এটা হিউজ তোমার একটা উদ্বোধনী হলো, এবং ফাইনালটাও সেরকম নিশ্চয়ই হবে। সে একটা গানের পেছনে কত ইনভেস্টমেন্ট হয়েছে, এবং সেই গানটা তো শুধু একজন শিল্পী গিয়ে বেরিয়ে গেছে তা নয়, তার সঙ্গে কতগুলো মানুষ যুক্ত হচ্ছে। প্রত্যেকটা মানুষ, কেউ তো ফ্রি কাজ করেন, এটা তার কাজের জায়গা। তো বলতে থাকলে স্টেজ রয়েছে, নিজের গান রেকর্ডিং রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, তারপরে তো বললামই বিভিন্ন জায়গায় শিক্ষকতার জায়গাগুলো রয়েছে। ইভেন দো তুমি যদি বলতে যাও যে মিউজিক নিয়ে আমি গবেষণার কাজ করব, মিউজিকোলজি আমি নিয়ে পড়বো, আমি অ্যানথ্রোপোলজিতে মিউজিক ইনক্লুড করছি, আমি যে কোনো এনজিও ভিত্তিক জায়গায় যেখানে বাচ্চাদের নিয়ে কাজ করা হচ্ছে, নারী নিয়ে কাজ করা হচ্ছে, বা সিক পিপল নিয়ে কাজ করা হচ্ছে, সেখানেও মিউজিক্যাল পার্সন দরকার। তো তার সঙ্গে একাডেমিক তোমার যোগ্যতা যদি না থাকে, শুধু মিউজিক্যাল হলে সেখানে সুযোগ পাচ্ছে না, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও লাগবে। তো এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্লাস মিউজিকের ধারণা মানে যথেষ্ট ধারণা, এই দুটো তারা খুব ইজিলি বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারছে। তুমি মেডিকেল সায়েন্সে যাও, আমাদের এখানে হয় না। তুমি মেডিকেলে যাও, বিভিন্ন ধরনের পেশেন্টদের উপরে, ক্যান্সারের পেশেন্ট বা আরও এরকম ধরনের বাইরে এক্সপেরিমেন্ট চলছে, এবং সেটার খুব ফলপ্রসূ কাজও হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না। তুমি একটা এখন এত বেড়ে গেছে স্পেশাল চাইল্ড, ওরা তো পড়াশোনা করছে না, ওদের বেসিক কিছু স্কিল শেখানো হচ্ছে, তাদের অক্ষর শব্দ কথা বলা শেখানো হচ্ছে। এই বাচ্চাগুলো মিউজিক্যালি অনেক সাউন্ড থাকে, ওরা কালচারালি অনেক সাউন্ড থাকে, কেউ খুব ভালো ছবি আঁকে, কেউ খুব ভালো গান করে। সেই মানুষগুলোকে অ্যাসিস্ট করার জন্য এবং এডুকেটেড মিউজিক্যাল ছেলে মেয়ে লাগবে, প্রয়োজন হয়। কারণ একটা রাষ্ট্র আমি যখন সামনে এগিয়ে নিয়ে যাব, আমার এই প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারে আমার তো মাথা খাটাতে হবে, রাখতে হবে, তাদের কথা ভাবতে হবে। তো মৌলিক অধিকার আমাদের যা আছে, আমরা যেগুলোকে মৌলিক অধিকার বলি, তার সঙ্গে কিন্তু সংস্কৃতি একটা অত্যন্ত শক্ত খুঁটি, এবং সেই সংস্কৃতির মধ্যে সঙ্গীত অন্যতম। সঙ্গীতকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না। তুমি একটা আর্টের এক্সিবিশন করো না, চারিদিকে নিস্তব্ধ, তোমার ভালো লাগবে না তো। তুমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা সিতার চালায় রাখো, বা তুমি একটা পিয়ানোই চালিয়ে রাখো, তো তোমাকে সেটা আরো মোর কমফোর্ট দেবে, মোর ইনভলভিং টাইম হবে। তো মিউজিক ছাড়া শিল্প মাধ্যমের অন্যান্য যতগুলো আমরা বলি, মিউজিক লাগবেই। মিউজিক ছাড়া সবকিছুতে মিউজিক, সবকিছুতে আর্ট। আপা, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের তো কিছু এতক্ষণ তো তাদের উদ্দেশ্যে আসলে বললাম, কিছু বলার নেই। আমি শুধু বলবো যে
মিউজিক বা সঙ্গীত, সুর বা তাল সবটাই কিন্তু আমাদের ভেতরে আছে। আমরা এই ছন্দের মধ্যে, এই শব্দের মধ্যেই আছি। আমাদের হার্টটা বিট করে প্রত্যেকটা রিদম মিস হয়ে গেলে মিস, আপনার হার্ট অ্যাটাক এসে যাচ্ছে বা আমি নাই হয়ে যাচ্ছি। তো এটাকে কোনোভাবে ইগনোর করার কোনো উপায় নেই। হুম, আমাদের সেই সুরের মধ্য দিয়েই আমাদের জন্ম যখন হচ্ছে, আমরা কোনো না কোনোভাবে সুরের সঙ্গে কানেক্টেড থাকি। সেটা যে কোনো ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন, তো সেই সুরটাকে ইগনোর করার কোনো জায়গা নেই। সুর পবিত্র, সুর ঈশ্বর প্রদত্ত। তার মধ্যে কথা যুক্ত হলে কথাটা আমরা কতটুকু ডিসেন্ট রাখছি, কতটুকু গ্রহণযোগ্য রাখছি, তার উপরে নির্ভর করে আসলে এটা গান ভালো না মন্দ। এই জন্য বলবো আপনারা শুদ্ধ সুরের সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। এবং আমরা যারা খুব বেশি এক্সপেরিমেন্ট করতে যে আসলে বাংলা গানের মেলোডিটাই নষ্ট করে দিচ্ছি, বাংলা গানের ভাবনাটাই নষ্ট করে দিচ্ছি, আপনারা চেষ্টা করুন যাতে সেই মৌলিকত্বটা বজায় থাকে। ভালো গান শুনুন সবাই, আর আমার জন্য দোয়া করুন। অবশ্যই আপনার জন্য দোয়া রইল। অনেক ধন্যবাদ আপা আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন।